কনসালটেন্সি আছে, কনসালটেন্সির নাম হচ্ছে ড্রিমার্স 25 কনসালটেন্সি। এটা হচ্ছে ছোটপোল, শান্তিবাগ, আগ্রাবাদে। তো আমরা এটা শুরু করেছি আজকে প্রায় 3 বছর, 3.5 বছর হবে এই কনসালটেন্সি। আমাদের কনসালটেন্সিতে আমরা বেসিক্যালি স্টুডেন্ট ভিসার কাজগুলো করি, তারপরে ট্যুরিস্ট ভিসা বেসিক্যালি কানাডা, ইউএসএ, তারপরে হচ্ছে চায়নাতে আমরা ট্যুরিস্ট ভিসার কাজগুলো করি। ম্যাক্সিমাম এই কাজগুলো করা হয় ট্যুরিস্টের ক্ষেত্রে। আর স্টাডি ভিসার ক্ষেত্রে আমরা ইউরোপ যদি বলেন তাহলে মাল্টা, সাইপ্রাস, গ্রিস, লিথুনিয়া, এই দেশগুলো নিয়ে কাজ করছি। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো তো আছেই, কারণ এগুলোতে আবার আইএলটিএসটা অনেক ম্যান্ডেটরি, আইএলটিএস ছাড়া একটু ডিফিকাল্ট পাওয়া। তো আমরা চাইলাম যে মালয়েশিয়া স্টাডি ভিসা নিয়ে একটু কাজ করি, যেহেতু এখানে আইএলটিএস লাগে না, ইংলিশের তেমন সার্টিফিকেটের প্রয়োজন নাই, প্লাস ব্যাংক স্টেটমেন্টের ঝামেলা নাই। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় মালয়েশিয়া স্টাডি ভিসায় যারা একটু উইক প্রোফাইল তারা চাইলে হয়তো চেষ্টা করলে অবশ্যই ভিসাটা হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, ফুল ডিটেলস, যে কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা পড়ালেখা করবেন বা কি করবেন, টিউশন ফি কত, ওখানে থাকার পর আপনাদের আসলে ক্যারিয়ারটা কতটুকু ভালো হবে, ওখান থেকে আপনার 6 মাস 1 বছর পরে কিভাবে আপনি চাইলে ইউরোপে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে খুব সহজে, এটা অনেকে জানে না, খুব সহজে কিন্তু চলে যাওয়া যায়। তা আসলে আমরা তো প্রসিডিউরটা জানি না, তো আমরা এখান থেকে দেখাই দিব আপনাদেরকে টোটালি প্রসিডিউরটা কিভাবে আপনারা চেষ্টা করলে আপনারা নিজেরা যেতে পারেন। ঠিক আছে? তো আমার নাম হচ্ছে মোহাম্মদ মারুফ হোসেন। আমি আসলে এটা 3 বছর, 3.5 বছর আগে ড্রিমার্স 25 কনসালটেন্সিতে শুরু করি। আমার পড়ালেখা হচ্ছে আমেরিকাতে। আমার পড়ালেখা এমবিএ ইন্টারন্যাশনাল বিজনেসে। ভার্জিনিয়াতে ছিলাম, ভার্জিনিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করি। তো কোভিড এর আগে আসছি, এরপর আর যেতে পারি না। যাই হোক, বাই দ্য টাইম আমি বিজনেসটা শুরু করি, স্টুডেন্ট ভিসা দিয়ে শুরু করি। তো আমার সাথে আছেন রাহাত ইমরোজ, আমাদের এখানে সিনিয়র স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে কাজ করছেন আজকে 2 বছর। তো ও আজকে আপনাদেরকে পুরো গাইডলাইনটা দিবে কিভাবে আপনারা মালয়েশিয়াতে স্টাডি ভিসায় গিয়ে কিভাবে ওখানে ক্যারিয়ারটা সুন্দর করে একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন, এবং চাইলে ওখানে থেকে যেতে পারেন, বা ওখান থেকে আপনি চাইলে ইউরোপ, আমেরিকা, কানাডাতে ক্রেডিট ট্রান্সফার করে কিভাবে যাওয়া যায়। তো ব্যাপারটা অনেকে অনেক কঠিন মনে করে, আসলে কঠিন না। তো আমরা দেখাই দিব আজকে, একদম হাতে কলমে দেখাই দিব আপনারা কিভাবে কি করতে পারবেন। তো তাহলে রাহাত ইমরোজ, আপনি একটু শুরু করেন। আমাদের টোটাল গাইডলাইনটা, আমাদের এটা পুরোপুরি আমাদের প্রায় হয়তো 40, 45 বা 50 মিনিটের মতো যাবে পুরো স্লাইডটা। এরপরে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার সেশন রেখেছি, যে কোয়েশ্চেন অ্যান্সার সেশনে আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলা যদি থাকে আপনারা এই পুরো স্লাইডের উপর আপনারা লিখে রাখেন, একটা খাতা কলম রাখেন সামনে, যাতে আপনাদের মনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে। আজকে যেহেতু আমরা মালয়েশিয়া স্টাডি ভিসা নিয়ে কথা বলবো, শুধু মালয়েশিয়া নিয়ে কথা বললেন। স্টাডি ভিসায় যদি যান, যাওয়ার পরে টিউশন ফি, খরচ সবকিছু মিলে আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন, একটু খাতা কলম নিয়ে রাখেন। তো 40 মিনিট বা 50 মিনিট পরে আপনারা চাইলে ওই কোশ্চেন আনসার সেশন আমরা রাখবো আধা ঘন্টার মতো। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে, করতে পারেন এখন চাইলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি তাইলে। ইমরোজ, আপনি শুরু করেন তাহলে। হ্যাঁ, মালয়েশিয়া স্টাডি ভিসা। আসসালামু আলাইকুম। আমার নাম রাহাত ইমরোজ। আমি ড্রিমার্স 25 কনসালটেন্সির সিনিয়র কাউন্সিলর। আমি বিগত 2 বছর ধরে আমি স্টুডেন্ট ভিসা এই সংক্রান্ত যে কাজগুলো আছে সেটা নিয়ে আমি বিভিন্ন স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি, এবং তারা ক্যারিয়ারে কিভাবে বাইরে গিয়ে তাদের আপনার পড়াশোনা করবে এই ধরনের কাউন্সিলিং গুলো আমি দিয়ে থাকি। তো ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে বিষয় আছে সেটা হচ্ছে মালয়েশিয়া। হ্যাঁ, তো মালয়েশিয়ার ক্ষেত্রে আমাদের অন্যান্য যে কান্ট্রি গুলো আছে, আপনারা অবশ্যই এটা একটা প্রশ্ন থাকতে পারে যে মালয়েশিয়া কেন বা অন্যান্য কান্ট্রি না কেন। তো এটা নিয়ে আমি আলোচনা করবো আর কি, যে মালয়েশিয়াতে এমন কি ধরনের আপনার সুযোগ সুবিধা আছে যার জন্য হয়তো আপনারা ইউরোপ কান্ট্রি গুলো চুজ না করে আপনারা মালয়েশিয়া চুজ করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনি ইউরোপে যেতে চান ভবিষ্যতে, অথবা আমেরিকাতে যেতে চান, অথবা অস্ট্রেলিয়াতে, এই ধরনের কান্ট্রি গুলো যেতে চান, তাহলে কিন্তু মালয়েশিয়া খুবই খুবই একটা গুড অপশন। একটা একটা আমি বলতে পারি এটা খুব একটা ভালো একটা সুযোগ
যে আপনারা মালয়েশিয়াতে গিয়ে আপনারা অস্ট্রেলিয়া বা ইউকে বা ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতেও পড়াশোনা করতে পারবেন। তো এক অন্যান্য মালয়েশিয়াতে সেই আপনাদেরকে সেই সুযোগ সুবিধাটা দেওয়া, মানে সেটা দিয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা চলেন আমরা কিছু কিছু পয়েন্ট, কিছু কিছু জিনিসগুলো আমরা আপনার সাথে একটু শেয়ার করি। সমস্যা নেই, এখানে ইংলিশে লেখা আছে, আমি বাংলায় আপনাদেরকে সবগুলো বলে দিচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন। আর আমাদের এই এই প্রেজেন্টেশনের শেষে একটা কোয়েশ্চেন আনসারের একটা পর্ব থাকবে, সেখানে আপনারা যত যাবতীয় কোয়েশ্চেন আছে, প্রশ্ন আছে, সবগুলা জিজ্ঞেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা মালয়েশিয়ায় কেন পড়তে যাব, বা আপনার ছেলে বা আপনি কেন মালয়েশিয়ায় পড়তে যাবেন? প্রথমে হচ্ছে ক্রেডিট ট্রান্সফার অপরচুনিটি, যে ক্রেডিট ট্রান্সফার করে আপনি কিন্তু মালয়েশিয়া থেকে অন্য কান্ট্রিতে আপনি পড়াশোনা করতে পারেন। ঠিক আছে? তো মনে করেন আপনি মালয়েশিয়ার যে কোনো একটা ইউনিভার্সিটিতে গেলেন, সেখানে যাওয়ার পরে 1 বছর, কমপক্ষে 2 বছর আপনি ওইখানে পড়াশোনা করে ক্রেডিট ট্রান্সফার করে আপনি ইউকে বা অস্ট্রেলিয়া বা আমেরিকা যে কোনো ইউনিভার্সিটিতে আপনি ক্রেডিট ট্রান্সফার করে বাকি যে আপনার পড়াশোনা আছে ওখানে করতে পারবেন। তো মনে করেন আমাদের যে অনার্স আছে, অনার্স 4 বছর হয়ে থাকে, হ্যাঁ। তো আপনি 2 বছর মালয়েশিয়াতে করলেন, আর বাকি 2 বছর আপনি ইউকে তে করতে পারলেন, বা ইউরোপে করতে পারলেন, বা আমেরিকাতে করতে পারলেন। ঠিক আছে? তো এই সুযোগ সুবিধাটা কিন্তু মালয়েশিয়াতেই আছে। ঠিক আছে? এটার কারণ হচ্ছে মালয়েশিয়ার যে পড়াশোনার কারিকুলাম, সেটা কিন্তু অন্যান্য দেশেও, সেটা কিন্তু আপনার মালয়েশিয়া আপনার সে সুযোগ সুবিধাটা আপনাকে দিচ্ছে। ঠিক আছে? অন্যান্য কান্ট্রির চেয়ে মালয়েশিয়ার যে কারিকুলাম আছে, পড়ালেখার কারিকুলাম, তার মাধ্যমে কিন্তু আপনি অন্যান্য দেশেও কিন্তু পড়ালেখা করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যে প্রসেসিং করা, আমাদের সবসময় একটা তো এই জিনিসটা একটা, মানে মাথার মধ্যে একটা টেনশন থাকে যে কতদিন প্রসেসিং, কতদিন লাগবে, এই সেই, হ্যাঁ। তো এটা একটা সমস্যা থাকে আর কি, সবার এই কনসার্নটা থাকে যে ভাই কতদিনে। আপনি যদি অন্যান্য কান্ট্রিতে, মনে করেন ইউরোপের কোনো কান্ট্রিতে আপনি যদি অ্যাপ্লাই করতে যান, তাহলে অবশ্যই আপনার থেকে হাতে 5 থেকে 6 মাস আপনাকে কিন্তু হাতে রাখতে হবে, বা তার চেয়েও বেশি রাখতে হয়। ঠিক আছে? কিন্তু আপনি যদি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চান, আপনার ভিসা বা প্রসেসিং করা কিন্তু টাইম তেমন বেশি লাগে না। সর্বোচ্চ আপনার এক এক মাস বা 1.5 মাসের মতো আপনার লাগতে পারে। ঠিক আছে? সুতরাং এটা খুব ফাস্ট প্রসেস। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই কাজটা শুরু করে দিতে পারবেন, এবং আপনি নিজে নিজেই কিন্তু আসলে দেখতে পারবেন যে ফলাফল গুলো, আপনার রেজাল্ট গুলো, আপনার অ্যাপ্লিকেশন কোন পর্যায়ে আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনি নিজেই দেখতে পারবেন। তো এটা হচ্ছে একটা সুযোগ, যে একটা সুবিধা, যে খুব তাড়াতাড়ি কিন্তু প্রসেসিং করা যায়। অন্যান্য কান্ট্রির মতো অত সময় কিন্তু আমাদের লাগে না। হ্যাঁ, এরপর আসেন ভিসা রেশিও। মালয়েশিয়াতে কিন্তু ভিসা রেশিও খুব কমই রিজেক্ট হয়। আপনি যদি সেই ক্ষেত্রে ইউরোপ বা অন্যান্য কান্ট্রি, আমেরিকা, হ্যাঁ, ওখানে যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু মালয়েশিয়াতে ভিসা রেশিও অনেক ভালো। ঠিক আছে? মালয়েশিয়াতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অফার লেটারটা আনা। ঠিক আছে? তো আপনি যদি অফার লেটার আনতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চলেন যে আরো কি কি সুযোগ সুবিধা আছে মালয়েশিয়াতে, বা দেখি আমরা, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন বেনিফিটস অফ স্টাডিং ইন মালয়েশিয়া। এখানে আমি আরো কিছু পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনারা জিনিসটা বুঝেন যে কেনই বা হচ্ছে আপনার মালয়েশিয়াতে হচ্ছে আহ কেনই বা মালয়েশিয়াতে আপনারা পড়ালেখা করতে যাবেন। তো প্রথমে হচ্ছে নো আইএলস রিকোয়ার্ড। মালয়েশিয়া যেতে কিন্তু কোনো আইএলস দিতে হয় না। আইএলস ছাড়া আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? আমাদের দেশে অনেকেই আসলে আইএলস এর একটু ভয় পায়। আর আইএলস এখন খুব কম্পিটিশন হয়ে গেছে। আপনারা যদি জেনে থাকেন যে আইএলস এখন কম্পিউটার বেসড করে দিয়েছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনাকে কম্পিউটারে আপনার আইএলস পরীক্ষাটা দিতে হবে। কিন্তু আপনি এখন আইএলস ছাড়াও কিন্তু মালয়েশিয়াতে পড়াশোনা করতে পারবেন। ঠিক আছে? তবে হ্যাঁ, যেটা করতে হবে আপনাদেরকে, যে আইএলস যদি আপনারা না দেন, তাহলে আপনারা মালয়েশিয়াতে চলে যাওয়ার পর, মানে মালয়েশিয়াতে ভিসা হওয়ার পরে ওইখানে গিয়ে আপনাদেরকে একটা ইংলিশ টেস্ট দিতে হবে, এবং এটা খুবই সোজা। ঠিক আছে? মানে আইএলস থেকে অনেক সোজা। হ্যাঁ, তাহলে আপনি ওইখানে গিয়ে, মানে আপনার যদি ভিসা হয়ে যায়,
আপনার ভিসা হয়ে গেলে আপনি আপনার ইউনিভার্সিটিতে যাবেন, গিয়ে ওরা প্রথমে আপনার থেকে একটা ইংলিশ টেস্ট নিবে। মালয়েশিয়ার যে রুলস আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী কিন্তু একটা ইংলিশ টেস্ট নিবে। তো ওই টেস্ট আপনাকে দিতে হবে এবং ওইটা আইএলটিএস থেকে অনেক অনেক সোজা। ঠিক আছে, এবার আসেন ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট মালয়েশিয়াতে কিন্তু তেমন ম্যাটার করে না। এখন আপনি যদি মনে করেন অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে বা ইউরোপে, হ্যাঁ, এই ধরনের কান্ট্রিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনাকে কমপক্ষে 25, 30 বা 40, 60, এরকম 60, 70 লাখ টাকা আপনাকে দেখাতে হইতে পারে ব্যাংক স্টেটমেন্ট। ঠিক আছে, কিন্তু মালয়েশিয়াতে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আপনার ওরকম ম্যাটার করে না। ওরকম আপনার যে দেখাইতেই হবে বা এতটুক এটা না দেখাইলে যে আপনার ভিসা হবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মালয়েশিয়াতে তেমন নাই। ঠিক আছে, এবার আসেন টিউশন ফি। টিউশন ফি কিন্তু অন্যান্য কান্ট্রির থেকে কিন্তু মালয়েশিয়াতে অনেক কম। ঠিক আছে, আমি আগে বললাম যে মালয়েশিয়ার যে পড়ালেখার কারিকুলাম সেটা কিন্তু অনেক উন্নত মানের। আপনি এই সেই ডিগ্রি নিয়ে ইউরোপে যেতে পারেন বা অন্যান্য ভালো কান্ট্রিতে যেতে পারেন। কিন্তু দেখেন, আপনার টাকা কিন্তু অনেক 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 মানে আপনি সাশ্রয়ী। ঠিক আছে, অনেক টাকা আপনি বাঁচাতে পারবেন কিভাবে? মনে করেন আপনি আমেরিকাতে পড়তে যাচ্ছেন অনার্স করতে, সেখানে হয়তো আপনার বছরে 4 বছরে অনেক টাকা দিতে হয়। কিন্তু আপনি যদি 2 বছর মালয়েশিয়া আর 2 বছর যদি আমেরিকাতে করেন, তাহলে কিন্তু প্রথমে আপনার যে টিউশন ফি সেটা কিন্তু অনেক কমে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সুযোগ। এরপর আসেন, আচ্ছা, এর টিউশন ফি তাহলে তো কম বুঝলাম, কিন্তু টিউশন ফিটা কখন দিতে হবে? মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু টিউশন ফি ভিসার পরে দিতে হবে। তাহলে আপনার কিন্তু কোনো বড় ধরনের লস নাই বা কোনো টেনশন নাই। আপনার ভিসা হলেই কিন্তু আপনি টিউশন ফিটা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবেন। এর আগে আপনি কোনো ধরনের টিউশন ফি পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত মালয়েশিয়ার যে বেনিফিট। হ্যাঁ, যে মালয়েশিয়াতে আপনি যদি পড়ালেখা করেন, এগুলাই আমি আবার বলছি, কোনো আয়াস লাগবে না। ব্যাংক স্টেটমেন্ট তেমন কিন্তু এখানে ম্যাটার করে না। আপনি কম টিউশন ফিতে পড়াশোনা করতে পারছেন এবং যে টিউশন ফিটা দিবেন সেটা হচ্ছে আপনার আহ ভিসার পরে দিলেই হবে। ওকে, আচ্ছা, তাহলে আসেন এরপরে হচ্ছে, হ্যাঁ, টপ একাডেমিক প্রোগ্রামস, যে মালয়েশিয়া আসলে কি কি নিয়ে পড়াশোনা করা হয় আর কি। হ্যাঁ, তো অন্যান্য কান্ট্রির মতো এখানেও সেম, যে আপনি আইটি নিয়ে পড়ালেখা করতে পারবেন। আপনার যদি আইটি বা ইঞ্জিনিয়ারিং এই জিনিসগুলো নিয়ে যদি পড়ালেখা করতে চান, বা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং কিন্তু আপনি পড়ালেখা কিন্তু করতে পারবেন আহ, এই এই মালয়েশিয়াতে। তাছাড়া আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, তাহলে আপনি বিজনেসের আপনার অনেক কোর্স আছে। আপনি বিবিএ করতে পারেন বা অন্যান্য যে ফ্যাশন ডিজাইনিং এই ধরনের কোর্সগুলো কিন্তু আপনি করতে পারবেন। তাছাড়া কিছু স্পেশাল আপনি কোর্সও করতে পারবেন, যেমন ধরেন নার্সিং, হেলথ কেয়ার, হোটেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আপনি অ্যাকাউন্টিং নিয়েও পড়তে পারবেন। ঠিক আছে, সেদিন একদিন একজন আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে এসিসিএ, যেটা হচ্ছে যে আপনার আহ, কি বলে, একটা চার্টার্ড অ্যাকাউন্টের একটা কোর্স থাকে, এই ধরনের কোর্সে কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, মালয়েশিয়াতে অত মানে বাধা নেই, সহজে করা যাবে। এগুলো আমি বিস্তারিত আলোচনা করব পরের স্লাইড গুলোতে। আচ্ছা, এবার আসেন কিছু ইউনিভার্সিটির নাম। ঠিক আছে, আসলে অনেকে তো ইউনিভার্সিটির নামগুলো বলে না, আপনি অনেক এজেন্সিতে যাবেন তারা কিন্তু ইউনিভার্সিটির নাম বলে না। বাট আমরা যে ইউনিভার্সিটির সাথে কাজ করি আমরা এগুলো আপনাদেরকে নামই বলছি। তো দেখেন, ইউনিভার্সিটি মালয়েশিয়াতে 3 ধরনের হয়ে থাকে। প্রথমে হচ্ছে হচ্ছে হাই বাজেট, যেটা হচ্ছে অনেক মানে যাদের বাজেট একটু একটু বেশি। তারপর হচ্ছে মিড বাজেট, মানে মিডিয়াম বাজেট। ঠিক আছে, আপনার মিডিয়াম বাজেটে আপনি পড়াশোনা করতে পারবেন। কিছু আছে লোয়ার বাজেট, মানে খুব কম বাজেটে। হ্যাঁ, তো 3 ধরনের বাজেটের আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। তো টোটালি আপনার উপর নির্ভর করে যে আপনি কোন ইউনিভার্সিটি আপনি পড়াশোনা করতে যাচ্ছেন। 3 ধরনের আপনার অপশন আছে, 3 ধরনের আপনার সুযোগ আছে। তো আপনারা দেখতে পাবেন যেগুলো হাই বাজেট সবসময় যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটি, সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন। যেমন টেলর ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, অনেকে হয়তো নামগুলো শুনছেন। এদের এই ইউনিভার্সিটি গুলোর কিন্তু আপনার অন্যান্য কান্ট্রিতে কিন্তু তাদের ব্রাঞ্চ আছে। ঠিক আছে, এই এই যে টেলর ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, এগুলোর কিন্তু অস্ট্রেলিয়া, ইউএসএ তে তাদের কিন্তু ব্রাঞ্চও আছে।
তো বুঝতেই পারতেছেন যেগুলো টপ ইউনিভার্সিটি ওদের বাজেটটা একটু বেশি হয়ে থাকে আর কি। এবার আসেন মিডিয়াম বাজেট। হ্যাঁ, তো আমাদের বেশিরভাগ ছেলেপেলে পড়াশোনা মিডিয়াম বাজেট বা হাই বাজেট এগুলোতে করতে যায়, লোয়ার বাজেটেও করতে যায়। তো মিড বাজেটের মধ্যে আপনার আছে সিটি ইউনিভার্সিটি, ব্রিক্সফিল্ড, তারপরে হচ্ছে ইউনিটার ইউনিভার্সিটি। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক ভালো ইউনিভার্সিটি এবং এখানে কিন্তু খুব স্পেশাল খুব ভালো ভালো কোর্স কিন্তু আছে। হ্যাঁ, অনেক ভালো ভালো কোর্স আছে এবং খুব কিন্তু কি আপনার অ্যাফোর্ডেবল বাজেটে। হ্যাঁ, যে বাজেট আপনি যেতে পারবেন সেই বাজেটে আপনার বিভিন্ন ধরনের কোর্স আপনারা এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। এরপরে হচ্ছে লোয়ার বাজেট। ঠিক আছে, এটা হচ্ছে খুব কম টাকায়। হ্যাঁ, তো কম টাকায় যে ইউনিভার্সিটি গুলো আছে, বাইনারি ইউনিভার্সিটি, আই আই আইএচএম কলেজ। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ডিপ্লোমা প্রোগ্রাম, ফাউন্ডেশন প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম গুলা আপনারা লোয়ার বাজেট ইউনিভার্সিটি গুলোতে করতে পারবেন। তো এইটাই হচ্ছে মূলত তিন ধরনের আসলে আপনার হচ্ছে আপনার ইউনিভার্সিটি আর কি। হ্যাঁ, তো এই ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করতে পারবেন। আচ্ছা, এবার আসেন যেগুলো টিউশন ফি কথা। আমাদের সবসময় তো একটাই কোয়েশ্চেন থাকে যে আহ, আপনার টোটাল টিউশন ফিটা কত। দেখা যায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে বেশি টাকা খরচ হয়, যে জায়গায় খরচ হয়, সেটা হচ্ছে আমাদের টিউশন ফিটা। হ্যাঁ, চলেন আহ আচ্ছা, তার আগে আমরা দেখিনি। এখন কথা আসেন, ঠিক আছে, বুঝলাম যে মালয়েশিয়া অনেক ভালো কান্ট্রি, মালয়েশিয়াতে অনেক সুযোগ সুবিধা আছে, বাট আপনারা কি কি রিকোয়ারমেন্ট, কি কি দরকার? হ্যাঁ, আপনারা যখন মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে যাবেন আপনাদের কত পয়েন্ট লাগবে, এটা সবারই প্রশ্ন থাকে যে কত পয়েন্ট লাগবে। হ্যাঁ, আমার এত পয়েন্ট হলে যেতে পারবো কিনা, এত পয়েন্ট হলে যেতে পারবো নাকি, অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। তো দেখেন, এখানে তিন ধরনের প্রোগ্রাম আছে আমাদের মালয়েশিয়াতে। তিন ধরনের, তিনটা আপনার আপনার পথ আছে। একটা হচ্ছে ডিপ্লোমা অথবা ফাউন্ডেশন, আরেকটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, আরেকটা হচ্ছে আপনার মাস্টার্স প্রোগ্রাম। ঠিক আছে, তো ডিপ্লোমাতে আপনার এসএসসির পরে কিন্তু আপনি চলে যেতে পারবেন। আপনি এসএসসি মানে মেট্রিক পরীক্ষা দিয়েই কিন্তু আপনি চলে যেতে পারবেন, মালয়েশিয়া চলে যেতে পারবেন। তবে আপনাকে ডিপ্লোমা অথবা ফাউন্ডেশন করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা এখান থেকে করা যাবে, এটা হচ্ছে এসএসসির পরে। তবে আপনার জিপিএ কিন্তু এসএসসি তে যে আপনার রেজাল্ট আসছে সেটা কিন্তু 2.50 মধ্যেই হতে হবে। এর চেয়ে নিচে হলে কিন্তু একটু রিস্ক হয়ে যায়। ঠিক আছে, তো 2.50 আপনার মিনিমাম কিন্তু কি এসএসসি তে আপনার যে গ্রেড আছে, আপনার যে রেজাল্ট আছে ওটা থাকতে হবে। ঠিক আছে, সেটা সায়েন্স হোক কমার্স হোক, ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। তবে আপনার জিপিএ 2.50 মধ্যেই কিন্তু থাকতে হবে। এবার আসেন ব্যাচেলর ডিগ্রি, যারা অনার্স করতে যাবে, যারা বাংলাদেশে এইচএসসি করছেন, বাইরে অনার্স করতে যাবেন, তাদের এসএসসি এবং এইচএসসি মেট্রিক আর ইন্টার সার্টিফিকেটে দোনোটাতে কিন্তু 2.50 মধ্যে থাকতে হবে, যে নিচে কিন্তু হবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে ব্যাচেলর ডিগ্রির জন্য। আর যারা মাস্টার্স ডিগ্রি, তাদের জন্য একটু নিশ্চিত সহজ। মানে হচ্ছে যারা এখান থেকে অনার্স করছে, এখন মালয়েশিয়াতে গিয়ে মাস্টার্স করতে যাচ্ছে, তাদের জন্য এটা একটু সহজ হয়ে যায়। তাদের ব্যাচেলর মানে অনার্সে যদি 2 থেকে 2.50 মধ্যে আপনার সিজিপিএ থাকে, তাহলে কিন্তু মালয়েশিয়াতে মাস্টার্স প্রোগ্রামের জন্য সে এলিজিবল, সে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো যারা এই মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চাবেন, তো এই তিনটা আপনার অপশন আছে, তিনটা পথ খোলা আছে। এবং এই তিনটা আপনি যদি যে প্রোগ্রামে যান না কেন, আপনার পয়েন্টটা আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন একটা ছোট একটা ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে যারা আইএলস নাই, আমি এটা আগেও বলছি, যারা আইএলস নাই তাদেরকে মালয়েশিয়াতে গিয়ে একটা টেস্ট দিতে হবে। আপনার যদি ভিসা হয়ে যায় তাহলে কি আপনি মালয়েশিয়াতে গিয়ে একটা সোজা একটা ইংলিশ টেস্ট দিয়ে ফেলতে হবে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনার মনে করেন আপনি যদি ইংলিশ মিডিয়ামের ছাত্র হন, হ্যাঁ, আপনি যদি ইংলিশ মিডিয়ামের ছাত্র হন, তাহলে কিন্তু আপনার আইএলটিএস লাগবে না, বা মালয়েশিয়ায় গিয়ে কিন্তু কি কোনো ধরনের পরীক্ষা দিতে হবে না, যেহেতু আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন। আমাদের অনেক থাকে না যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, তো এরকম যারা আছে তাদের জন্য কিন্তু কি কোনো ধরনের সমস্যা নাই, তাদেরকে মালয়েশিয়াও গিয়ে কোনো কোনো ধরনের টেস্ট দিতে হচ্ছে না, ইজিলি আপনি ক্লাস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আমরা এসএসসি নিয়ে একটু কথা বলি। যেহেতু অনেকেই আমাদের কে জিজ্ঞেস করছে
যে এসএসসির পরে আসলে যাওয়া যায় কিনা মালয়েশিয়াতে। অন্যান্য কান্ট্রিতে কিন্তু এসএসসির পরে যাওয়াটা অনেক টাফ, তো সেই ক্ষেত্রে মালয়েশিয়া একটু বেটার অপশন আর কি। তো এখানে কি লিখছি দেখেন, যে এইচএসসির জন্য আপনাকে ওয়েট করতে হবে না, আপনি যে এইচএসসির পড়াশোনা সেটা মালয়েশিয়াতে করে ফেলতে পারেন। মানে এইচএসসি তে আমাদেরকে যেগুলো পড়ানো হয়, এইচএসসি তে আমরা কি করি, আমরা যদি সায়েন্স নিতে হলে সায়েন্স সাবজেক্ট গুলো পড়ি, কমার্স নিতে হলে কমার্স সাবজেক্ট গুলো পড়ি, এটাই তো না। তো আপনি এসএসসির পরে আপনার দুইটা প্রোগ্রামে যেতে পারেন। একটা হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রাম। ডিপ্লোমা প্রোগ্রাম হচ্ছে আপনার 3 বছর হয়, ঠিক আছে। আর ফাউন্ডেশন কোর্স হচ্ছে 1 বছর। আবার বলতেছি, এসএসসির পরে আপনারা যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন, মেট্রিক পরীক্ষার পরে আপনি ডিপ্লোমা প্রোগ্রামে যেতে পারেন। ডিপ্লোমা প্রোগ্রাম হচ্ছে আপনার 3 বছর, ঠিক আছে। আর ফাউন্ডেশন কোর্স হচ্ছে 1 বছর। আপনি যদি ডিপ্লোমা কোর্সে যান এসএসসির পরে যদি আপনি ডিপ্লোমা কোর্সে যান, তাহলে আপনি প্রথম 2 বছর এখানে পড়াশোনা করে পরের বছরটা আপনি কি ব্যাচেলর ডিগ্রিতে চলে যেতে পারবেন। আমি যদি আর ইজিলি বোঝাই, মনে করেন আপনি এখন এসএসসি দিয়েছেন, ঠিক আছে, এই বছর এসএসসি দিয়েছেন, আপনার আগামী বছর আপনি ডিপ্লোমাতে চলে গেছেন, মালয়েশিয়াতে ডিপ্লোমা করতে চলে গেছেন। ওইখানে আপনি 2 বছর পড়াশোনা করছেন, ওইখানে আপনি 2 বছর পড়াশোনা, ডিপ্লোমাতে 2 বছর পড়াশোনা করছেন। হ্যাঁ, তারপর ডিপ্লোমার পর আপনি যখন ব্যাচেলরে পড়তে যাবেন, ডিপ্লোমার পরে যখন আপনি অনার্স করতে যাবেন, অনার্স কয় বছর হয়, 4 বছর হয়। কিন্তু আপনাকে 4 বছর করতে হবে না, আপনি সেকেন্ড ইয়ার থেকে শুরু করে দিতে পারবেন। আমার কথা যদি, আমি এটা অবশ্য আবার বলবো, সমস্যা নাই। তাহলে ডিপ্লোমা প্রোগ্রামে যদি যান, তাহলে প্রথম আপনি যদি 2 বছর এখানে পড়াশোনা করবেন, তারপরে আপনি ডাইরেক্ট ব্যাচেলরে কিন্তু আপনি সেকেন্ড ইয়ার থেকে চলে যেতে পারবেন। এরপরে হচ্ছে ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্স গুলো 1 বছর হয়ে থাকে। আপনারা যদি মনে করেন না যে ডিপ্লোমা আমি করতে চাচ্ছি না, ডিপ্লোমার জায়গায় আমি ফাউন্ডেশন কোর্স করব, ফাউন্ডেশন কোর্সও করা যাবে, ঠিক আছে। তবে ডিপ্লোমা কোর্স অনেক বেশি হয়ে থাকে, ফাউন্ডেশন কোর্স অনেক আছে, ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে আপনি চুজ করতেছেন, ঠিক আছে। তাহলে আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন। আমি জানি এটাতে কোয়েশ্চেন থাকতে পারে ডিপ্লোমা অথবা ফাউন্ডেশন কোর্স, তো অবশ্যই কোয়েশ্চেন গুলো আপনার নোট করে রাখবেন। কোয়েশ্চেন কোয়েশ্চেন আনসার পর্বে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো যারা ডিপ্লোমা অথবা ফাউন্ডেশন কোর্সে যেতে চাচ্ছে এসএসসির পরে, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ওই যে আবার বললাম 2.50। আচ্ছা, এবার আসেন হাই বাজেট ইউনিভার্সিটি ফিস। আচ্ছা, আমার তো কথা বলে যাচ্ছি, আপনারা কি আমার কথা শুনছেন? কেউ যদি একটু মাইক অন করে বা চ্যাটে বলতে পারেন, একটু মাইক অন করে বা চ্যাট অন করে একটু যদি বলতে পারতেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা। আমি তো কথা বলে যাচ্ছি, অনেক সময় কথা বলতে বলতে আহ কথা শোনা যাচ্ছে। জি হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে, শোনা জি যাচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? জি জি। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, রিফাত ভাই, হ্যাঁ, মাস্টার্স সবগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন আপনার হাই বাজেট ইউনিভার্সিটি। হ্যাঁ, তো আমি যেটা বললাম যে 3 ধরনের ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে হাই বাজেট, একটা হচ্ছে মিডিয়াম বাজেট, একটা হচ্ছে লো বাজেট। তো যেগুলো হাই বাজেট আছে সেগুলো দেখেন, হাই বাজেটে আপনি যদি ডিপ্লোমা করতে যান, তাহলে আপনার খরচ হবে কত, আর এম মানে হচ্ছে রিঙ্গিত। হ্যাঁ, মানে হচ্ছে রিঙ্গিত, আমাদের বাংলাদেশে হয় 30 টাকা পড়ে, এক রিঙ্গিত 30 টাকা, আমি যতটুকু শিওর আর কি, 30 টাকা হয়তো, বা এর চেয়ে বেশি হইতে পারে, রেটটা আমি তেমন বলতে পারতেছি না, বাট 30 টাকা, 30 টাকার মধ্যেই থাকে। যাই হোক, তো আপনি যদি, হ্যাঁ, আপনি যদি টপ টপ ইউনিভার্সিটি বা হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যদি আপনি পড়াশোনা করতে যান, তাহলে যদি ডিপ্লোমা করতে যান সেখানে, তাহলে আপনার খরচ পড়বে আপনার 26,000 রিঙ্গিত থেকে 27,000 রিঙ্গিত। আমি যদি 27,000 ধরি, তাহলে আপনার খরচ আসবে বাংলাদেশের টাকায় প্রায় 8,10,000 এরকম, ঠিক আছে। এবার যদি আমরা আসি ব্যাচেলরের ক্ষেত্রে, আপনি যদি পড়াশোনা করতে যান, আপনার 52,000 থেকে 56,000 পর্যন্ত আপনার কি ব্যাচেলর, এগুলো হচ্ছে প্রত্যেক বছর। এটা মনে রাখবেন যে প্রত্যেক বছর বা প্রত্যেক সেমিস্টার। মালয়েশিয়াতে আপনি দুইভাবে কিন্তু টিউশন ফি দিতে পারবেন, একটা হচ্ছে এক সেমিস্টারের ফিস দেওয়া যায়, অথবা 1 বছরের ফিস দেওয়া যায়, ঠিক আছে। এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন।
কিছু কিছু ইউনিভার্সিটি আপনার এক সেমিস্টারের টিউশন ফি দিতে বলবে, আর কিছু কিছু ইউনিভার্সিটি আপনার হচ্ছে পুরো বছরের টিউশন ফি দিতে বলবে, এটা ডিপেন্ড করে। তাহলে দেখেন ব্যাচেলরে কিন্তু আপনি 52 থেকে 56 হাজার রিঙ্গিত আপনি প্রত্যেক বছর আপনাকে দিতে হবে, ঠিক আছে, যেটা বাংলাদেশের টাকায় প্রায় কত, প্রায় হচ্ছে আপনার 12-13 লাখ টাকার মতো আসবে। আপনার 12 থেকে 15 এরকম আসে আর কি। এবার যদি আপনি মাস্টার্স এর থেকে চিন্তা করেন, মাস্টার্স এর একটু কম থাকে, যেহেতু মাস্টার্সে আপনার স্কলারশিপের জন্য আপনার অনেক পাওয়া যায়, স্কলারশিপ অপশন থাকে, বা আপনি যদি রিসার্চ করতে চান তো সেই ক্ষেত্রেও কিন্তু মাস্টার্স এর ফিটা একটু কম থাকে আর কি। মানে ব্যাচেলর তো 4 বছর, হ্যাঁ, ব্যাচেলর 4 বছর সেজন্য একটু বেশি থাকে, কিন্তু মাস্টার্স এর ক্ষেত্রে একটু কম থাকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে আপনার 29 থেকে 40 হাজার, 40 হাজার রিঙ্গিত পর্যন্ত প্রত্যেক বছর। তো আমি যদি ওভারঅল কস্টটা আপনাকে বলি, যদি অ্যাভারেজে বলি, যদি আপনি হাই হাই বাজেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, তাহলে আপনার টোটাল টাকা আসতে পারে 9 লাখ টাকা, 9 থেকে 10 লক্ষ টাকা কিন্তু আপনার আসবে, যদি আপনি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে বা হাই বাজেটের যে ইউনিভার্সিটিতে আছে এগুলোতে পড়তে যান। এরপর আসেন মিড বাজেট, মিডিয়াম বাজেট, ঠিক আছে, মিডিয়াম বাজেট আপনি পড়াশোনা করতে পারবেন। তো এখানে ডিপ্লোমা, আপনার ডিপ্লোমা করতে পারেন, ব্যাচেলার্স করতে পারবেন, বা মাস্টার্সও করতে পারবেন। তো এগুলো একটু কম। আপনি যদি হাই বাজেট গুলো দেখেন, এটা হচ্ছে কিন্তু আপনার মিডিয়াম বাজেটের গুলো কিন্তু একটু কম থাকে, ঠিক আছে। তো ওইখানে আপনার টোটাল খরচ আসবে কত, 7 থেকে প্রায় 7.5 লাখ, ঠিক আছে, টোটাল কস্ট, মানে একদম পুরো মালয়েশিয়াতে, মানে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়া পর্যন্ত আপনার যে টোটাল খরচ আর কি, প্রথম বছরের যেটা খরচ, সেটা 7 থেকে 7 লাখ টাকা, 7.5 লাখ টাকা আমরা যেতে পারে, ঠিক আছে। এরপর আসেন লোয়ার বাজেট ইউনিভার্সিটি, যে যেটা হচ্ছে কম টাকায় আর কি। হ্যাঁ, যদি আপনি কম টাকায় যেতে চান মালয়েশিয়াতে, তাহলে আপনার আসবে কত, 6 থেকে 6.5 লক্ষ টাকার মতো আর কি। তো আপনি এই ধরনের ইউনিভার্সিটি যেতে চাইলে আপনি, তখন আপনার খরচ আসবে 6 থেকে 6.5 লাখ টাকার মতো আপনার কস্ট আসবে। ওকে। তো আপনারা চাইলে এগুলা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে কোনটা কত, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আমি তাহলে একটু সময় দিচ্ছি, 10 সেকেন্ডের মতো। আপনারা চাইলে এটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যদি আপনাদের দরকার হয়। এটা অবশ্য আপনার দরকার হবে যখন আপনারা ডিসিশন নিবেন যে কোন ইউনিভার্সিটিতে যাবেন, তখন কিন্তু আপনাদের এই এই অ্যামাউন্ট আপনাদের মাথায় থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি আমি একদম ওভারঅল টাকার রেঞ্জটা বলি, 6 থেকে শুরু হয়, সেটা আপনার 9 বা 10-এ যায়, ঠিক আছে। বা যদি আপনি হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যান তখন আরো বেশি হইতে পারে, ঠিক আছে। তো এটাই হচ্ছে টোটাল আপনার টিউশন ফি মালয়েশিয়ার। আচ্ছা, এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আহ, জিনিস এই পুরা প্রেজেন্টেশনে, সেটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। হ্যাঁ, আপনারা যারা মালয়েশিয়ায় পড়াশোনা করতে যাচ্ছেন বা পড়াশোনা করবেন, আপনাদের মাথায় এটাই থাকবে যে আচ্ছা ঠিক আছে, যে আমি কি মালয়েশিয়া থেকে অন্য দেশে ট্রান্সফার হইতে পারবো কিনা। অবশ্যই হইতে পারবেন, এবং এটা নিয়ে যে আমরা আলোচনা করব, ঠিক আছে। মালয়েশিয়া কিন্তু সবচেয়ে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এই জিনিসটাই, যে আপনি মালয়েশিয়াতে 2 বছর পড়াশোনা করে পরের 2 বছর আপনি ইউরোপ, ইউকে, হ্যাঁ, এই ধরনের কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে দেখেন দুইভাবে কিন্তু ক্রেডিট ট্রান্সফার করা যায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আর যদি না বুঝেন তাহলে আমি সমস্যা নেই, বুঝাই দিব। কোয়েশ্চেন আনসার যখন করবেন তখন আমি বুঝিয়ে দিব, ঠিক আছে। তারপরেও আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আমি সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দুইভাবে কিন্তু আপনারা ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন মালয়েশিয়াতে। কিভাবে? একটা হচ্ছে যে আপনি নিজে নিজে করতে পারেন। কিভাবে? দেখেন, তাহলে আপনি মনে করেন মালয়েশিয়াতে গেলেন
ব্যাচেলরের জন্য মালয়েশিয়াতে যাওয়ার পরে আপনি ওইখানে 2 বছর পড়াশোনা করলেন, ঠিক আছে? আপনি 2 বছর মালয়েশিয়াতে গিয়ে পড়াশোনা করছেন। এবার আপনি চিন্তা করছেন যে ঠিক আছে, আমি 2 বছর পড়াশোনা করলাম, আমার রেজাল্ট তো অনেক ভালো, আমি একটা কাজ করি, আমি আমেরিকার আমার একটা পছন্দের ইউনিভার্সিটি আছে, বা অস্ট্রেলিয়ার একটা পছন্দের ইউনিভার্সিটি আছে, বা ইউকে এর একটা পছন্দের ইউনিভার্সিটি আছে। আপনার থাকতে পারে না, আপনার যে কোনো একটা পছন্দের ইউনিভার্সিটি থাকতে পারে। আপনি কি করতে পারেন, ক্রেডিট ট্রান্সফার করে আপনার যে পছন্দের ইউনিভার্সিটি ওটা চলে যেতে পারেন, ঠিক আছে? তবে আপনাকে সবসময় মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কমপক্ষে আপনাকে সেখানে 2 বছর কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কমপক্ষে 2 বছর পড়াশোনা করতে হবে, বা কিছু কিছু ক্ষেত্রে 1 বছরও পড়াশোনা করতে হয়। এটা ডিপেন্ড করে, হ্যাঁ, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, বা আপনি কি ডিপ্লোমাতে যাচ্ছেন, আপনি কি ব্যাচেলরে যাচ্ছেন নাকি মাস্টার্সে যাচ্ছেন, ঠিক আছে? আমরা আমরা ব্যাচেলরই ধরে নিলাম। যদি ব্যাচেলর করতে যান তাহলে কমপক্ষে আপনাকে 2 বছর থাকতে হবে, আর বাকি 2 বছর আপনি বাইরে পড়াশোনা, মানে হচ্ছে যে ইউএসএ বা ইউকে, কানাডা, এখানে তো আপনি পড়াশোনা করতে পারবেন। আচ্ছা, আপনি যদি নিজে নিজে পড়াশোনা করতে যান, নিজে নিজে ক্রেডিট ট্রান্সফার করতে যান, তাহলে কিন্তু কি ইউনিভার্সিটি আপনাকে এরকম সহযোগিতা করবে না, ঠিক আছে? আপনি যদি নিজে নিজে আপনি ইউকে বা ইউএস এর যে কোনো একটা দেশে যদি ক্রেডিট ট্রান্সফার করতে যান, তাহলে কিন্তু আপনার কি ইউনিভার্সিটি আপনাকে হেল্প করবে না, কিন্তু তেমন নিজ থেকে কোনো হেল্প করবে না, সবগুলো আপনাকেই, পেনটা আপনাকে খেতে হবে আর কি, নিজে নিজে সব করতে হবে। কিন্তু মালয়েশিয়াতে কিছু কিছু ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে, মানে তাদের কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো বানানো হয়েছে কি, যাতে আপনি পড়াশোনা করে নেক্সট ইয়ার আপনি অন্য দেশে চলে যেতে পারেন। এগুলোকে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম বলা হয়, ঠিক আছে? তো মালয়েশিয়াতে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা এই ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম গুলা দিয়ে থাকে। এখানে কি হয়, এখানে আপনাকে ইউনিভার্সিটি হেল্প করবে, ঠিক আছে? ইউনিভার্সিটি আপনাকে কি সহযোগিতা করবে, যে কি আপনি ইউকে বা ইউএসএ বা ইউরোপে যে কোনো জায়গায় পড়াশোনা করতে যান, এটা কিন্তু আপনাকে ইউনিভার্সিটি হেল্প করবে। তার মানে দুই 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 ভাবে আপনি যেতে পারবেন, দুইভাবে ক্রেডিট ট্রান্সফার করা যায়। একটা হচ্ছে নিজে নিজে, নিজে নিজে করতে গেলে আপনাকে কিন্তু ইউনিভার্সিটি হেল্প করবে না। আর কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলোকে বলে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, ঠিক আছে? এই ট্রান্সফার প্রোগ্রামে গেলে আপনাকে কিন্তু কি ইউনিভার্সিটি হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, এর জন্য আপনাকে কি করতে হবে, দুই আহ 2 বছর আপনাকে কিন্তু পড়াশোনা অ্যাটলিস্ট করতে হবে। আর আপনার সিজিপি কিন্তু অনেক ভালো থাকতে হবে, ঠিক আছে? সিজিপিএ বা আপনার রেজাল্ট কিন্তু ভালো থাকতে হবে। রেজাল্ট কিন্তু ভালো যদি না থাকে, তাহলে কিন্তু আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন না, ঠিক আছে? এটাই হলো ক্রেডিট ট্রান্সফারের পুরো বিষয়টা। আচ্ছা, আমরা 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, জাস্ট 1 মিনিট, এরপর আবার শুরু করছি। জাস্ট 1 মিনিট ব্রেক। আচ্ছা, আমরা শুরু করছি, সরি। তাহলে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। তাহলে দুইভাবে কিন্তু করা যায়, একটা হচ্ছে
আপনি নিজে নিজে করতে পারেন। নিজে নিজে আপনার যে কোনো পছন্দের ইউনিভার্সিটি থাকে সেখানে আপনি কিন্তু নিজে নিজে ক্রেডিট ট্রান্সফারের কাজগুলো করতে পারেন। অথবা আপনি বিভিন্ন ট্রান্সফার প্রোগ্রাম আছে, ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, যেগুলো মালয়েশিয়া বিভিন্ন ইউনিভার্সিটি দিয়ে থাকে, তো সেগুলোও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে গেলে আপনাকে কিন্তু ইউনিভার্সিটি হেল্প করবে, এটাই হচ্ছে মূল সুযোগটা। ঠিক আছে। আচ্ছা, তো আমরা বললাম যে ক্রেডিট ট্রান্সফার বা এটা, তো টেলর ইউনিভার্সিটি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, ওই যে বললাম যে দুই ধরনের ওয়ে আছে, একটা হচ্ছে আপনি নিজে নিজে করতে পারেন, অথবা আরেকটা হচ্ছে কি আপনি কিছু ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যেতে পারেন। তো তার মধ্যে একটা হচ্ছে টেইলর ইউনিভার্সিটি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। ঠিক আছে। আপনি যদি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন আর এই প্রোগ্রামে যদি পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনি ইজিলি আমেরিকা চলে যেতে পারবেন। এটা হচ্ছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। ঠিক আছে। আমরা জানি যে আমরা এখন অনেকে আমেরিকাতে যেতে চাচ্ছি, আমেরিকাতে পড়াশোনা করতে চাচ্ছি, কিন্তু বর্তমান যে ভিসার অবস্থা, বা আপনারা অবশ্যই জানেন যে ইভেন ট্যুরিস্ট ভিসাও কিন্তু হচ্ছে তারা অনেক ডিস্টার্ব করতেছে আর কি। আর স্টুডেন্ট ভিসা গুলা মানে তারা খুব ক্রিটিক্যাল ওয়েতে দিচ্ছে। তাছাড়া বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে গেলে ইন্টারভিউ ডেট পাওয়া খুবই একটা টাফ সিচুয়েশন আর কি, খুবই কষ্ট। কিন্তু এইসব যদি আপনি মনে করেন এখন যদি মালয়েশিয়া চলে যান, মালয়েশিয়া থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার জন্য জিনিসটা খুবই ইজি। তাহলে আপনার জন্য কিন্তু জিনিসটা খুবই ইজি। তো সেই ক্ষেত্রে আপনারা আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যেতে পারেন। সেখানে আপনারা 2 বছর পড়াশোনা করলেন মালয়েশিয়াতে, আর বাকি 2 বছর আপনারা আমেরিকাতে ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারেন। ঠিক আছে। ওই যে আগে যেটা বললাম যে আপনাকে কমপক্ষে 2 বছর কিন্তু পড়াশোনা করতে হবে মালয়েশিয়াতে, আর আপনার যে সিজিপিএ আছে, আপনার যে রেজাল্ট আছে, রেজাল্টটা কিন্তু খুব ভালো থাকতে হবে। ঠিক আছে, তখনই কিন্তু ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। তো টেলর ইউনিভার্সিটি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে, যেটার মাধ্যমে আপনারা কিন্তু কি 2 বছর পড়াশোনা করে বাকি পড়াশোনাগুলো আমেরিকায় করতে পারবেন। তো এখানে পুরো ফ্লোটা দেওয়া আছে যে আপনি প্রথমে একটা সাবজেক্ট সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে, আচ্ছা এটা আমি পরে ডিসকাস করব, সমস্যা নেই। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার আসেন যে মালয়েশিয়াতে আমাদের কত খরচ, থাকা খাওয়ার খরচ। হ্যাঁ, এটা অনেকে কিন্তু ডিসকাস করে না, সবাই কিন্তু মানে কি বলবো, অনেক এজেন্সিতে যাবেন তারা কিন্তু আপনাকে বলবেন চলে যান, সমস্যা নাই। কিন্তু আমরা চাই যে আপনি যখন ডিসিশনটা নিবেন, হ্যাঁ, কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সবগুলো যাতে আপনার মাথায় থাকে। ডিসিশনটা কিন্তু দিন শেষে আপনিই নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে কত খরচ, থাকা খাওয়ার খরচটাও কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে, টিউশন ফি ছাড়া থাকা খাওয়ার খরচটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো টিউশন ফি, আমি যদি থাকা খাওয়ার খরচ দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের আছে অ্যাকোমোডেশন, মানে থাকা, যে আপনারা যেখানে থাকবেন সেটা ইউনিভার্সিটিতে হইতে পারে, বা বাইরে কোন একটা হোটেলে আপনারা থাকতে পারেন, বা সরি বাইরে কোন একটা বাসাতে আপনারা ভাড়া বাসাতে থাকতে পারেন। তো সেখানে খরচ হবে 300 থেকে 350 রিঙ্গিত। তাছাড়া আপনার খাওয়া দাওয়া এগুলো 200 থেকে 250 রিঙ্গিত। তারপর ওয়াইফাই, তারপর ট্রান্সপোর্ট, ওভারঅল আপনার 600 থেকে 700, ওভারঅল 600 থেকে 700 আপনার প্রতি মাসে আপনার যাবে 600 থেকে 700 রিঙ্গিত। প্রত্যেক মাসে আপনার খরচ হতে পারে মালয়েশিয়াতে। ঠিক আছে। আমি যদি হিসাব করি, যদি 600 ধরি, তাহলে আপনার আসবে হচ্ছে প্রায় 18 থেকে 20 হাজার টাকার মতো। 18 থেকে 20 হাজার টাকার মতো আপনার প্রতি মাসে যাবে, থাকা খাওয়া সব মিলাই এগুলাই। আচ্ছা, এটা গেল মান্থলি লিভিং এক্সপেন্স। আচ্ছা, এবার আসেন, এতক্ষণ তোমরা ডিসকাস করলাম যে সুযোগ সুবিধা, মালয়েশিয়াতে কি সুযোগ সুবিধা আছে, মালয়েশিয়াতে কোন কোন আপনারা কি কি অপশন আছে, ক্রেডিট ট্রান্সফার, অনেক কিছু বলে ফেললাম। এবার আসলে আপনার কি কি লাগবে। ঠিক আছে। তাহলে প্রথমে আসলে আপনার ডকুমেন্ট, আপনার কি কি লাগতে পারে। প্রথম হচ্ছে আপনার একাডেমিক যে সার্টিফিকেট গুলো আছে। ঠিক আছে। মালয়েশিয়াতে কিন্তু আপনার নোটারি করাতে হয় না, যে সার্টিফিকেট গুলো আছে চাইলে করাতে পারেন, বাট না করাইলেও কোনো সমস্যা নেই। আপনার এসএসসি, এইচএসসি এগুলো আপনার লাগবে।
তারপরে হচ্ছে আপনার পাসপোর্টের যে কপিগুলো আছে এটা লাগবে, আপনার একটা ফটো লাগবে, পাসপোর্ট সাইজের আপনার ফটো লাগবে। এবার আসেন আপনার মেডিকেল হেলথ। আপনার অনেক সময় মেডিকেল টেস্টও দেওয়া লাগে, অনেক ইউনিভার্সিটি অনেক সময় মেডিকেল টেস্ট আপনার কিন্তু প্রুফ চাই, তখন আপনারা সেই মেডিকেল পরীক্ষাটাও আপনার সার্টিফিকেটটা দেওয়া লাগবে। এছাড়া আপনারা অনেকেই বলতে পারবেন যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ঠিক আছে, তো আপনারা চাইলে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে পারেন বা না দেখাইলেও সমস্যা নেই, এটা ব্যাপার না, ঠিক আছে। মানে ব্যাংক স্টেটমেন্ট যে না দেখাইলে ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট কম হইলে যে আপনার ভিসা হবে না, এরকম কোনো কোনো কথা নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে, হ্যাঁ, যদি আপনি খুব টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে বা খুব হাই বাজেট ইউনিভার্সিটিতে আপনি আহ, যেতে চান, তখন হয়তো ব্যাংক স্টেটমেন্টটা লাগতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস হুম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ফাইন্যান্সিয়াল বা ব্যাংক স্টেটমেন্টটা লাগে না, এটা আমরা দেখাই দিব, সমস্যা নেই। এছাড়া আপনার ট্রেড লাইসেন্স বা যে স্পন্সর করবে তার ট্রেড লাইসেন্স, তার কিছু যাবতীয় কাগজ, এগুলো তো ইজিলি সবার কাছে থাকে, ট্রেড লাইসেন্স, এই জিনিসগুলো দেখালেই হবে। তেমন বেশি কিন্তু ডকুমেন্টস লাগবে না, আপনার যদি খেয়াল করেন ওই ওই রকম কিন্তু ডকুমেন্টস আপনার লাগতেছে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন টোটাল স্টেপ বাই স্টেপ। এটা এখানে সবাই কিন্তু আসলে জিনিসটা বুঝে না যে আমি কিভাবে আগাবো, কেমনে, কোন পর্ব, কখন কি করব, এটা কিন্তু সবার আসলে একটা কনফিউশন থাকে যে কোনটার পর আমি কোনটা করব, এটা কিন্তু খুব ঝামেলা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা একটা স্টেপ বাই স্টেপ একটা কিভাবে ধাপগুলো আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি। তাহলে আসেন, প্রথমে আপনি যেটা করবেন, আপনার ইউনিভার্সিটি চুজ করা লাগবে, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন। আপনি কি মেন টাউনে পড়াশোনা করতে যাচ্ছেন, নাকি একটু দূরের সাইডে বা গ্রাম সাইডে এই ধরনের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন, ওইটা। তারপর হচ্ছে আপনার কোর্স আছে কিনা। দেখা যাচ্ছে যে আপনার ইউনিভার্সিটি খুব ভালো লাগছে, ক্যাম্পাস অনেক সুন্দর, কিন্তু কোর্স নাই। আপনি যে কোর্সটা করতে যাচ্ছেন সেই কোর্সটা কিন্তু সেই ইউনিভার্সিটিতে নাই, তো এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আপনি যখন ইউনিভার্সিটি চুজ করবেন, কোর্স সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে আপনার পেপার গুলো, যে ডকুমেন্ট গুলো আপনাদের কথা বলছিলাম, এই ডকুমেন্ট গুলো আপনাকে সাবমিট করতে হবে। সবগুলো সাবমিট করা লাগবে না, আপনি জাস্ট এসএসসি সার্টিফিকেট, পাসপোর্ট, আপনার ফটো, এগুলো দিলেই হবে। ইনিশিয়ালি তিনটা কিন্তু দিলে আপনাকে হচ্ছে, আর তেমন আপনাকে কিন্তু করতে হচ্ছে না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার হুম, এরপরে হচ্ছে আপনার কি করতে হবে, এটা এটা তো আপনার অফার লেটার আসতে আসতে আপনি যখন অ্যাপ্লাই করবেন, যখন আপনি পেপার গুলো সাবমিট করবেন, তখন আপনার অফার লেটার আসতে আসতে 1 থেকে 2 সপ্তাহ লাগতে পারে, ঠিক আছে। আপনার অফার লেটার আসতে 1 থেকে 2 সপ্তাহ কিন্তু আপনার লাগতে পারে, ঠিক আছে। তাহলে আপনি প্রথমে ইউনিভার্সিটি চুজ করবেন, কোর্স সিলেক্ট করবেন, আপনার ডকুমেন্ট গুলো সাবমিট করবেন, আপনার অফার লেটারটা চলে আসবে। এই অফার লেটারটা পেতেই কিন্তু কি, অফার লেটারটা একটু পাইতে একটু কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমরা যে ইউনিভার্সিটি গুলোর সাথে কাজ করি তাদের থেকে অফার লেটার এনে দেওয়া যায় বা সহজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইএমজিএস পেমেন্ট। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট। ইএমজিএস পেমেন্ট হচ্ছে ভিসা পেমেন্ট, ঠিক আছে। আমরা একটা এমবাসি ফি থাকে না, একটা ভিসা ফি, একটা ভিসার একটা ফিস থাকে না, সেটাকে আমরা বলি ইএমজিএস পেমেন্ট, বা মালয়েশিয়াতে সেটাকে ইএমজিএস ভিসা ফি বলে, ঠিক আছে। তো আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন, অফার লেটার পাওয়ার পরে আপনাকে কিন্তু এই ইএমজিএস ফিটা আপনাকে দিয়ে দিতে হবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ইএমজিএস ফি কত হতে পারে, এটা ডিপেন্ড করে, কোন জায়গায় 2,000 রিঙ্গিত, কোন জায়গায় 3,000 রিঙ্গিত, কোন জায়গায় 4,000 রিঙ্গিত, সো ডিপেন্ড করে। তো প্রথমে কিন্তু আপনাকে জাস্ট এই 2-3 হাজার টাকার, সরি 2-3 হাজার রিঙ্গিতের ভিসা ফিটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু টিউশন ফি না, এটা কনফিউজ হয়ে যায় না, এটা টিউশন ফি না, এটা দেখেন ইএমজিএস ভিসা ফি, ঠিক আছে। এটা কখন দিবেন, এটা হচ্ছে আপনি অফার লেটার আসার পরে হচ্ছে আপনি এই ভিসা ফিটা আপনি দিয়ে দিবেন। কোথায় দিতে হবে সেটা আমরা দেখাই দিব। আচ্ছা, আপনি যখন এই ভিসা ফিটা দিয়ে দিবেন, যেটা 2,000 থেকে 3,000 রিঙ্গিত বা সর্বোচ্চ 4,000 রিঙ্গিত হতে পারে, ওটার পরে আপনার একটা ভিসা অ্যাপ্রুভাল লেটার আসবে, ঠিক আছে। এটাকে বলা হয় ভিএএল, ভিসা অ্যাপ্রুভাল লেটার, ঠিক আছে। এটা কিন্তু ভিসা তো, মানে ভিসা হয় না এখনো, এটা হচ্ছে একটা ডকুমেন্ট আর কি, এটাকে ভিএএল বলে, ঠিক আছে। ভিসা অ্যাপ্রুভাল লেটারটা আপনারা পেয়ে যাবেন কখন, যখন আপনারা
এই যে EMGS ভিসা ফিটা আপনারা পে করে দিবেন। আমি আবার বলতেছি, প্রথমে আপনারা ইউনিভার্সিটি চুজ করবেন, কোর্স চুজ করবেন, পেপার সাবমিট করবেন, অফার লেটার পেয়ে যাবেন। এখানে আমরা আপনাকে সহযোগিতা করব। এরপরে আপনাকে ভিসা ফিটা দিতে হবে, EMGS ফিটা। ওটা দেওয়ার পরে আপনার একটা VAL লেটার চলে আসবে। ঠিক আছে, আপনি যে টাকাটা দিছেন এটা এক ধরনের রসিদ আর কি, একটা রিসিপ্ট যে আপনি টাকাটা দিছেন। আচ্ছা, এটা দেওয়ার পরে এবার হচ্ছে কি, আপনার যে ভিসার যে ডকুমেন্ট গুলো আছে, এই যে ভিসার যে ডকুমেন্ট গুলো আমরা কথা বলছিলাম, এই ডকুমেন্ট গুলা, এই যে ভিসার এই ডকুমেন্ট গুলো আপনাকে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, এগুলো আপনি কোথায় জমা দিবেন? এগুলো হচ্ছে আপনি মালয়েশিয়ার এমবাসিতে গিয়ে, যেটা ঢাকায় আছে, হ্যাঁ, মালয়েশিয়াতে গিয়ে, মালয়েশিয়া বলি, মালয়েশিয়ার যে এমবাসি আছে ঢাকায়, সে ঢাকাতে গিয়ে আপনি এই VAL লেটার যেটা আপনি পাইছেন, হ্যাঁ, আর হচ্ছে আপনার যে ভিসা অন্যান্য যে যে পেপার গুলো আছে, ফাইন্যান্সিয়াল পেপার, মেডিকেল ক্লিয়ারেন্স, এই ধরনের কাগজপত্রগুলো আপনারা এমবাসিতে গিয়ে কোথায় জমা দিবেন? মালয়েশিয়ার এমবাসিতে গিয়ে জমা দিবেন। আপনি ইন্টারভিউ নিতেও পারে, নাও নিতে পারে। মাস্টার্স এর ক্ষেত্রে যারা আছে তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হয় না। ঠিক আছে, আর ব্যাচেলর ক্ষেত্রে নিতে পারে বা ডিপ্লোমা ফাউন্ডেশন এই ক্ষেত্রে নিতে পারে, বাট মাস্টার্স এর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ তেমন নেওয়া হয় না। এটা ডিপেন্ড করে আপনি যদি ভালো স্টুডেন্ট হন, তাহলে আপনার ইন্টারভিউ নাও নিতে পারে। আর আপনার যদি মনে করেন না, ওরা চাচ্ছে নিতে, তাহলে নিতে পারবে, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এটার পরে শেষ যে পর্ব সেটা হচ্ছে যে আপনার ভিসা যদি হয়ে যায়, ইনশাল্লাহ যদি হয়ে যায়, তখন আপনাকে যে টিউশন ফিটা আছে, সেই টিউশন ফিটা আপনাকে পেমেন্ট করে দিতে হবে। তা আমি যেটা সবার আগে বললাম, যে টিউশন ফি আফটার ভিসা, টিউশন ফিটা আপনি ভিসার পরে, ভিসা হলে তখন আপনি টিউশন ফিটা আপনি দিবেন, এর আগে আপনি কোনো টিউশন ফিটা দিবেন না। সুতরাং আপনার যে শুধু যে খরচটা যাচ্ছে সেটা হচ্ছে এই EMGS ফিটা, যেটা 3 থেকে 4 হাজার বা 2 হাজারও রিঙ্গিত হইতে পারে। এই ফিটা আপনাকে কিন্তু ইনিশিয়ালি দিতে হচ্ছে। ঠিক আছে, আপনাকে কিন্তু এরপর আর কোনো টাকা দিতে হচ্ছে না। টাকা কখন দিবেন? টাকা দিবেন হচ্ছে ভিসা হয়ে যাওয়ার পরে। তো এটাই হচ্ছে টোটাল আপনার 5টা ধাপ, এবং এই 5টা ধাপ আপনার কমপ্লিট হইতে 1 মাস বা 1.5 মাস লাগতে পারে, এতটুকুই। মানে খুব তাড়াতাড়ি কিন্তু কি আপনার হচ্ছে রেজাল্টটা চলে আসে, যে আপনার ভিসা হচ্ছে নাকি হয় নাই, এই রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। ঠিক আছে, তো তো এই যে বিভিন্ন ধরনের আপনার সার্টিফিকেটের কথা বললাম, বা EMGSP বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে অবশ্যই সাপোর্ট করব। হ্যাঁ, আর আমাদের সাথে যে ইউনিভার্সিটির গুলার সাথে আমাদের কোলাবোরেশন আছে, যাদের সাথে আমরা কাজ করি, যে ইউনিভার্সিটি গুলার সাথে মালয়েশিয়ার, হ্যাঁ, তারাও কিন্তু কি যদি আমাদের সাথে কাজ করতে চান, তাহলে হচ্ছে কি আপনি খুব ইজিলি অফার লেটারটা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আর আচ্ছা, তাছাড়া আমরা কিন্তু আফটার ভিসা কোনো ধরনের চার্জ রাখি না। ঠিক আছে, অনেকে কিন্তু আপনাদের থেকে মানে এই বিভিন্ন চার্জ নিবে, যে আফটার ভিসা টাকা নেয়। আমরা কিন্তু কোনো ধরনের আফটার ভিসা টাকা নিব না। আমরা চাই কিন্তু আপনারা দেখেন যে আপনারা কিভাবে, মানে হচ্ছে যে প্রত্যেকটা ডকুমেন্ট যেটা আপনারা চিনেন, আপনারা জানেন যে কি নিয়ে কি ডকুমেন্ট নিয়ে অ্যাপ্লাই করছেন, আপনার যেন সেই আইডিয়াটা থাকে। ঠিক আছে, এবং যাতে আপনারা ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য আর কি। হ্যাঁ, তো আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি? আমরা যেভাবে হেল্প করবো সেটা হচ্ছে, যেটা প্রথমে বললাম, যে আপনার যে একটা কোর্স সিলেক্ট করে দেওয়া। হ্যাঁ, এই যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ইউনিভার্সিটি ভালো লাগলো কিন্তু কোর্স পাচ্ছেন না, এটা একটা ঝামেলা। তো এই জিনিসটা আপনার প্রোফাইল অনুযায়ী, আপনার যে প্রোফাইল, আপনার যে রেজাল্ট, সেই অনুযায়ী আপনাকে বেস্ট বেস্ট কোর্স এবং বেস্ট ইউনিভার্সিটি আমরা চুজ করে দিব। সেকেন্ড হচ্ছে, আমরা আপনাকে SOP, হ্যাঁ, অ্যাপ্লিকেশন, ভিসা ডকুমেন্টেশন, ভিসার কাজগুলা, এসব জিনিসগুলা কিন্তু কি আমরা আপনার এগুলোতে আপনার হেল্প করতে পারবো। ঠিক আছে, এবং তো আমরা এগুলার ক্ষেত্রে আপনাকে হেল্প করব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের ওভারঅল যে প্রেজেন্টেশন মালয়েশিয়া নিয়ে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা তাহলে কোয়েশ্চেন করতে পারেন। মালয়েশিয়া এতক্ষণ যা বললাম, যদি কিছু বুঝে না থাকেন, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কোয়েশ্চেন করতে পারেন।
সেটা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে হোক বা টিউশন ফি নিয়ে হোক বা যে কোনো জিনিস মালয়েশিয়া নিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন। দুইভাবে আপনারা জিজ্ঞেস করতে পারেন, একটা হচ্ছে চ্যাটে চ্যাটে আপনারা লিখে দিতে পারেন, অথবা আপনারা মাইক্রোফোনটা অন করে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন প্লিজ। ভাইয়া কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন ভাইয়া, যদি কোনো কোশ্চেন। আর যদি অনেকের যদি মাইক্রোফোনে কথা বলতে ইচ্ছা না হয়, একটু চ্যাটে লিখে দিতে পারেন। ঠিক আছে, চ্যাটে লিখে দিলে আমি আসলে বুঝতে পারবো আর কি। আপনার যদি কোনো সমস্যা হয় মাইক্রোফোনে কথা বলার, আপনাদের মাইক্রোফোনে কথা বলার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আহ আপনাদের মাইক্রোফোনে কথা বলার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আবার চ্যাটে বলতে পারেন, অথবা চ্যাটেও না যদি না চান তাহলে মাইক্রোফোনে কথা বলতে পারেন। কোনো কোয়েশ্চেন আছে আপনারা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন বা চ্যাটে লিখতে পারেন। যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাটে জানাতে পারেন, অথবা আপনারা মাইক্রোফোনটা অন করে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। প্লিজ কোনো যদি কোয়েশ্চেন থাকে একটু জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আহ, আচ্ছা, এই কোয়েশ্চেনটার আনসার মারুফ ভাই দিবেন। আহ, এস এম রিফাত ভাই, আপনি জানতে চাইছেন যে পার্ট টাইম জব অপরচুনিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মালয়েশিয়া। আচ্ছা, পার্ট টাইম জব অপরচুনিটি সব দেশে মোটামুটি কম বেশি থাকে। তো মালয়েশিয়াতে মোটামুটি 20 আওয়ার্স পার উইক এরকম একটা অপশন আছে যে কাজ করতে চাই। আসলে 20 আওয়ার্স পার উইক দিতে হয় না। তো ম্যাক্সিমাম যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গুলো যারা যায় বাংলাদেশ থেকে আমাদের, তো সবাই কিন্তু ওই ক্যাশে কাজ করে। তো ক্যাশে কাজ করলে আপনারা আনলিমিটেড কাজ করতে পারেন। আপনার 50, 60, 70 ঘন্টা 80 ঘন্টাও কাজ করে অনেকে। ঠিক আছে, তো ওইটা দিয়ে অনেক সময় দেখা যায় আপনার টিউশন ফি বা আপনার থাকা খাওয়ার ওই কস্টটা উঠে আসে আর কি। তো জব অপরচুনিটি আছে, ভালো আছে, কিন্তু ডিপেন্ড করে আপনার কিছু স্কিলের উপরে। এখন কেউ জব পাবে, কেউ হয়তো তার স্কিল ডেভেলপ করে না। এখন স্কিল ডেভেলপ বলতে কি বোঝাচ্ছেন? যেমন আপনি ইংলিশে পারদর্শী, ইংলিশটা আপনি ডেভেলপ করছেন বাংলাদেশে থেকে, আপনি কিন্তু ওখানে গেলে যে কোনো জায়গায় আপনার কিন্তু জব করতে পারবেন, যেহেতু ইংলিশটা আপনার ভালো। এখন কেউ ইংলিশে উইক, হয়তো সে একটু ভালো, অতটা ভালো জব পাবে না। তো এটা ডিপেন্ড করে আপনার স্কিলের উপর। আপনি একটা পার্ট টাইম মানে আপনি রেস্টুরেন্টে কাজ পারেন, শেফের কাজ হোক, বা আপনার এক্সট্রা কারিকুলাম কিছু অ্যাক্টিভিটিস আছে, ডেফিনেটলি আপনি জব পাবেন। হ্যাঁ, এখন আপনার আপনি অন্য কেউ জব হয়তো ভালো পাচ্ছে না বা আপনি পাবেন না, এই ধরনের জিনিসগুলো আসলে রিলেট করা যাবে না। যার যার স্কিল ভালো সে অবশ্যই ডেফিনেটলি সে পার্ট টাইম জব হোক বা ক্যাশও কাজ করে সে এফোর্ড করতে পারবে। ঠিক আছে, সমস্যা নেই। আর কি কোনো কোয়েশ্চেন আছে? আহ আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়া, এই আপনারা মাইক্রোফোন অন করে জিজ্ঞেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আহ রবি চৌধুরী ভাইয়া, কোনো কোয়েশ্চেন আছে আপনার? যদি কোয়েশ্চেন থাকে ওভারঅল আপনি চ্যাটে লিখে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি চ্যাটে বলতে পারেন বা মাইক্রোফোন অন করে বলতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে আর কি, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে। আর কে আছে? সোহেল খান।
সোহেল ভাই, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে, বা চ্যাটে লিখতে পারেন। ঠিক আছে, আমরা ওয়েট করতেছি আপনার কোয়েশ্চেনের জন্য। তো সমস্যা নেই। আহ, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করছি, বাট তার আগে আপনারা কিভাবে যোগাযোগ করতে পারেন সেটা আপনাদেরকে শেয়ার করে আমরা শেষ করছি। এটা হচ্ছে তাহলে আপনার সবাইকে ধন্যবাদ, যারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে এই যে এখানে আমাদের সব কন্ট্যাক্ট দেওয়া আছে, আমাদের ফোন নাম্বারে কল করতে পারেন বা আমাদের মেইলে আপনারা মেইল করতে পারেন, সবগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। সো নো প্রবলেম, এটা চিন্তা করতে হবে না। এবং আমাদের যে অ্যাড্রেস আছে সেটা হচ্ছে ছোটপুল, শান্তিবাগ, ছোটপুল, আগ্রাবাদ। তো আপনারা বা অফিসে এসেও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে, বা ওয়ান টু ওয়ান আপনারা যদি কথা বলতে চান তাহলে অবশ্যই কিন্তু তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। তো আজকে এতটুকু পর্যন্ত। আপনি কি সোহেল ভাই কোনো কোশ্চেন আছে? হ্যালো সোহেল ভাই, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর যদি না হয় তাহলে আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা যদি নেক্সট সেমিনার করি তখন অবশ্যই আপনাদেরকে নিয়ে করব। তো আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন বিভিন্ন সেমিনার আপডেট পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।